1978 সালের জানুয়ারি মাসের কোনো একদিন ঢাকা মেডিকেল কলেজের একজন মেডিকেল শিক্ষার্থীর কিছু কথা। আমি যখন ভর্তি হলাম, আমার স্বপ্ন ছিল শিক্ষক হব, প্রফেসর হব। যেদিন আমি আমাদের মিলন চত্বরে ঢুকি, বামে বয়েজ হোস্টেল আর ডানে প্রিন্সিপাল স্যারের রুম। সিঁড়ি বেয়ে যখন উঠছি, চারদিকটা চকিতে একবার দেখে নিলাম। সামনের মাটিটা আমি হাতের মুঠোয় নিয়ে আমার বুক পকেটে নিয়েছিলাম। এই ছিল সেই পবিত্র মাটি যেখান দিয়ে অসংখ্য গুণী ব্যক্তিরা হেঁটে গিয়েছেন। এই মাটি আমি আমার বক্ষে ধারণ করলাম আজ থেকে। 2019 সালের কোনো এক সময়ে একটি সাক্ষাৎকারে বলা ঢাকা মেডিকেল কলেজের সুযোগ্য প্রিন্সিপাল মহোদয়ের কিছু কথা। আমি বলি, প্রথম মা আমার ধরিত্রী, দ্বিতীয় মা আমার গর্ভধারিণী মা, আর তৃতীয় মা হলো আমার শিক্ষা প্রতিষ্ঠান। দুটি ভিন্ন শতাব্দীর, দুটি ভিন্ন প্রেক্ষাপটের হলেও কথাগুলো কিন্তু একই ব্যক্তির। সময়ের পরিক্রমায় সেই মেডিকেল শিক্ষার্থী কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের দ্বারা আজ হয়ে উঠেছেন ঢাকা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যার। তিনি 1960 সালে পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আজিমপুর ওয়েস্টার্ন স্কুল থেকে 1974 সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে 1976 সালে এইচএসসি পাশ করেন। তারপর শিক্ষা জীবন কেটেছে ঢাকা মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে। ছাত্র জীবনে শুধু পড়াশোনাই নয়, তিনি পারদর্শী ছিলেন সহশিক্ষাক্রমিক কাজেও। কলেজের ফুটবল, ক্রিকেট, হকি টিমে নিয়মিত খেলতেন। কলেজ ম্যাগাজিনগুলোতেও লেখালেখি করতেন। একবার ছাত্র সংসদের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই প্রতিটি শিক্ষা স্তরেই তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। ইন্টারনাল মেডিসিনের প্রতি ছিল তার দারুণ আগ্রহ, কারণ তার মতে মেডিসিন একটি কমপ্লিট প্যাকেজ। ইন্টার্নি, মেডিকেল অফিসার, রেজিস্ট্রার, কনসালটেন্ট ও প্রফেসর সহ অনেকগুলো ধাপ পেরিয়ে অর্জন করেছেন প্রিন্সিপালের মর্যাদা। আর অনেকগুলো প্রতিষ্ঠানে সুনামের সাথে নিজের দায়িত্ব পালনের পর 2009 সালে তিনি নিজের প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে অধিষ্ঠিত হয়েছিলেন। নিজের দক্ষতা, বিচক্ষণতা এবং দায়িত্বশীলতা দিয়ে তিনি পালন করেছেন তার সমস্ত কর্তব্য দেশের প্রতি এবং দশের প্রতি। দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ডিন, ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, ইউনিভার্সিটি অফ ঢাকা, ফেলো অফ আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান্স, FSCP 2005, Fellow of Royal College of Physicians, Edinburgh, FRCPE 2019, Master of American College of Physicians, MACP 2020, Governor-elect designee, American College of Physicians 2020। এভাবেই দেশ ও দেশের বাইরে তিনি সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি সবসময় বলেন, তোমার প্রেসক্রিপশন বা ওষুধ নয়, একজন ভালো ডাক্তার হবার জন্য রোগীর প্রতি দুটো সহানুভূতির কথাই বেশি গুরুত্বপূর্ণ। এমন একজন জ্ঞানী ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে অত্যন্ত প্রাণোচ্ছল, হাসি খুশি, সংস্কৃতিমনা, সৃজনশীল, নিরহংকারী একজন মানুষ। ঢাকা মেডিকেল কলেজে আমরা আপনার মতো শিক্ষকের সান্নিধ্য যতটুকু পেয়েছি, আমরা নিজেদের ধন্য মনে করছি। আপনি আমাদের সকলের অনুপ্রেরণা স্থল। আমাদের জন্য দোয়া করবেন।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। সবশেষে আমাদের মনের কিছু কথা রবি ঠাকুরের ভাষায়। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আচ্ছা স্যার, আমি সবার কাছে আগে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কালকে আমরা হঠাৎ করে ওদেরকে বলার জন্য ওরা খুব উৎসাহ সহকারে এগুলা সারা রাত ধরে চেষ্টা করছে। আমরা স্যার ট্রায়াল দেওয়ার সুযোগ পাইনি। যা সরাসরি ওদের যে ইফোর্টটা, আপনার প্রতি যে ভালোবাসা স্যার। আর স্যার এই অনুষ্ঠানটা মূলত ২-৩টা মূলত উদ্দেশ্য মধ্যমণি আপনি। তারপরে সাথে, সাথে আমাদের আরো কিছু ব্যাপার চলে আসছে। ওরা যখন স্যার এই যে ক্লাস নিয়ে হয়েছে, ওরা একটা আক্ষেপই করলো যে আমরা তো স্যারের সাথে ইন্টারেকশন হলে আসলে তো প্রত্যেকবার ওরা একটা টার্ম দিয়ে অটো ছুটির জন্য যে কারণে আপনার কাছে যায় স্যার, একটা আবদার নিয়ে যায়। কিন্তু এটা মার্চে হঠাৎ করে প্যান্ডেমিক হয়েছে না স্যার, ওরা কোনো আবদারই নিয়ে কোনো কারণে আপনাকে দিতে পারেনি। আর এমন একটা সময় স্যার আপনি এত দায়িত্ব পালন করে চলে যাচ্ছেন, ওদের সাথে ইন্টারাকশন, ওদের মনে একটা কষ্ট ছিল। তো এই জন্য স্যার আজকে উদ্দেশ্য অনুষ্ঠানটা করা, যে ঠিক আছে ওরা আপনার সাথে স্যার একটা ইন্টারাকশন হবে, আপনার মহামূল্যবান বাণী ওদের লাগবে। ওদেরকে শুধু আমি ২-৩টা কথা একটু শুরুতেই বলে নিই। সেটা হচ্ছে যে এই প্যান্ডেমিক শুরু হওয়ার পরে আসলে ছাত্রদের কি অবস্থা হবে। আমি এখানে আসার পরে স্যার বললেন যে না, ওরা তো কোর্সে জুমে ক্লাস নেওয়া যায় কিনা। তখন আমি বললাম যে স্যার হ্যাঁ নেওয়া যায়, বড় মাপ নিতে হলে এটা পেমেন্ট দিয়ে নিতে হবে। স্যার পেমেন্ট কোনো সমস্যা না, আপনি আগে দেখেন কিভাবে অ্যারেঞ্জ করেন। তারপরে খোঁজ নিতে নিতে আমি জানলাম যে বুয়েটে আমার ফ্রেন্ড আছে টিচার, ও বলে যে বিডিডান এটা স্টুডেন্ট যেন ফ্রি দিচ্ছে। স্যার তখনই ওই দিনকে বসে সাথে সাথে বিডিডানকে ইমেল কথা বললেন, ইমেল করলেন এবং আপনাদের জন্য সব ব্যবস্থা করলেন। এবং হাঁটি হাঁটি পা করে আমাদের ছাত্রের এত উৎসাহ ছিল, প্রথম দিকে তো আমরা দেখলাম প্রেজেন্স 242 জন পর্যন্ত। আমি স্যারকে বললাম, স্যার তো বিশ্বাস করতে পারছিলাম না, আমাকে দেখাও। স্যারকে দেখালাম। আসলে আমাদের ছাত্রদের কোঅপারেশন, সাথে সাথে আমাদের শিক্ষকদের কোঅপারেশন, সবারই এই কোভিডে তারা ডিউটি করে জীবনে ইনফেক্টেড হয়েও তারা ক্লাসগুলো নিচ্ছে। আর আমাদের ছাত্রদের নানা রকম অসুবিধা প্রতিকূলতা সত্ত্বেও তারা ক্লাসগুলো করে যাচ্ছে। এখন পরীক্ষাও তারা দিচ্ছে, অ্যাসেসমেন্টের সাথেও থাকতেছে। আর এই ব্যাপারে আমাকে সবসময় সহযোগিতা করছেন আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারও এবং আমাদের ফিরে সমস্ত শিক্ষকরা। এইখানে আরেকটা জিনিস আজকে বলতে চাই, ৩১ তারিখে আমাদের স্যার চলে যাবেন। সাথে সাথে আমাদের আরো কিছু আমাদের খুবই প্রাণপ্রিয় আমাদের শিক্ষক, ফিজিওলজি অধ্যাপক কাজী শামীমা ম্যাডাম, উনিও চলে যাবেন। ছাত্রদের আসলে ওরা আমাকে আক্ষেপ করে বলতেছিল, দুঃখ বলছিল যে স্যার আমরা তোমার সাথে আসলে কোনো ইন্টারাকশন আমরা করতেই পারিনি। ম্যাডাম খুবই অসুস্থ ছিলেন, গুরুতর অসুস্থ ছিলেন। আপনাদের সবার দোয়া, আল্লাহর অশেষ রহমতে উনি এখন অনেকটা সুস্থতার পথে। তো উনিও ৩১ থেকে চলে যাবেন। আমরা সবার জন্য দোয়া করবো, সবার কাছে দোয়া চেয়ে নিব, যাতে ওনাদের দোয়া আমাদের চলার ভবিষ্যৎ জীবনে চলার পথে হয়ে থাকে। তা আজকে আসলে আমাদের ভিতরে ২ জনকে আমরা বলতে বলবো, আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং পরে কাজী শামীমা ম্যাডামকে। স্যার, আপনি স্যার এই ছাত্র অধীর আগ্রহে বসে আছে স্যার। Uh, আপনার Thank you very much. I want to listen from one or two students also, whether the students can speak a little on this program. So I love to listen from the students first. ওকে স্যার, ওকে স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, স্টুডেন্টরা তোমাদের ভিতর তোমরা বলো, নাম বলে বলো। আসসালামু আলাইকুম স্যার। আমি জারিন নুসরাত লামিয়া বলছি। বলো জারিন। স্যার, আমরা যখন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিনই খুব ভালো লেগেছিল স্যার। ভর্তির দিন আপনি আমাদের সবাইকে আমাদের নাম পরিচয় বলার সুযোগ দিয়েছিলেন। সেদিন থেকেই খুব বেশি ভালো লাগা কাজ করেছিল। তারপর তো আমরা ৩ মাস ক্লাস করলাম। তারপর তো প্যান্ডেমিকের জন্য লকডাউনে সবাই বাসায়। হয়তোবা কলেজ খোলা থাকলে আপনার সাথে আরো অনেক ইন্টারেকশন হতো। আপনার কাছে আমরা ছোটখাটো অনেক আবদার করতাম। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। কিন্তু যতটুকু সময় পেয়েছিলাম আমরা অনেক কিছু শিখেছি স্যার। আপনার পুরো জীবন কাহিনীটা আমাদের জন্য সত্যি অনেক সবসময় উৎসাহ দিবে। স্যার দোয়া করবেন আমাদের সবার জন্য।
আপনার মতো যেন আমরা আমাদের লাইফটাকে লিড করতে পারি, মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে পারি, নিজের জন্য যেন কিছু করতে পারি। স্যার সবসময় দোয়া করবেন। স্যার আপনি ভালো থাকবেন। এটুকুই স্যার বলবো। ধন্যবাদ Thank you. স্যার। Thank you. হ্যাঁ, আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। আমি ফেরদৌস মাহমুদ, রোল 22। স্যার, আমরা যেদিন ভর্তি হয়েছিলাম সেদিন থেকে আপনি আমাদের কাছে একদম উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আপনার দেখানো পথ অনুসারে আমরা আহ, এগিয়ে যেতে চাই। দোয়া করবেন স্যার। যদিও এটা খুব মানে কষ্টের যে আমরা শুধুমাত্র আপনাকে সামনাসামনি প্রায় 2 মাসের মতো পেয়েছিলাম। যদি কলেজটা কন্টিনিউ হতো হয়তো আহ, অনেকদিন আপনার সাথে সরাসরি ইন্টারেকশন হতো। আহ, দোয়া রাখবেন স্যার। আ- আ- আপনি যদিও চলে যাচ্ছেন, আপনি তো অবশ্যই আমাদের জন্য আপনার আহ, আদর্শ রেখে যাচ্ছেন আমাদের কাছে। আমরা যেন সেই আদর্শ ফলো করে সামনে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। Thank you. Thank you. হ্যাঁ, স্যার বল। স্যার আমি রাগিনুর বলছি, রোল 1। স্যার আপনার সাথে প্রথম দেখা বলতে গেলে স্যার আমাদের ওরিয়েন্টেশন সেরিমনিতে আপনি স্যার, আমি রোল 1 হওয়া সত্ত্বে স্যার আমি আমার এই ভাগ্য হয়েছিল যে আমি স্যার আপনার অফিসে গিয়ে আপনার সাথে দেখা করতে পেরেছিলাম। রাগিব, তোর এবং স্যার ভিডিওটা আমি অন খুবই করো। অবাক হয়েছিলাম এটাই যে রাগিব, তোর ভিডিও অনটা করো, ভিডিওটা। বলতে থাকো, ভিডিও অন করো। হ্যাঁ, থ্যাংকস। স্যার প্রথম আমার এই সৌভাগ্যটা হয়েছিল স্যার ওরিয়েন্টেশন সেরিমনির দিনে স্যার, আমি আপনার অফিসে গিয়েছিলাম, আপনি আমাকে ডেকেছিলেন এবং আমি স্যার খুবই অবাক হয়েছি স্যার যে ঢাকা মেডিকেল কলেজের মতো প্রিন্সিপাল হয়ে স্যার আপনি আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন। স্যার এটা আমি স্যার সারা জীবন মনে রাখবো যে ঢাকা মেডিকেল কলেজে আসার পর হয়তো আমার সবচেয়ে বড় পাওয়া এটি যে স্যার আপনার সাথে দেখা মাত্রই আমি স্যার আপনার এই সঙ্গটুকু পেয়েছিলাম। দেখা হয় স্যার মেডিসিন ক্লাবের একটি প্রোগ্রামে, সেখানে স্যার আপনি আমাদের উদ্দেশ্যে যে স্পিচটা দিয়েছিলেন স্যার সেটা অনেক ইন্সপায়ারিং। আমাদের ব্যাচমেট সবাই এই আপনার কথাগুলো দ্বারা, আপনার আদর্শ দ্বারা নানাভাবে অনেক মোটিভেটেড হবে স্যার, এটাই আমি বলতে চাই। আর স্যার আপনার মতো স্যার স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রিন্সিপাল স্যার আমি খুব কম দেখেছি, যদিও স্যার আমরা আপনার সান্নিধ্য খুব একটা পাইনি, তবুও স্যার আমাদের সিনিয়রদের কাছ থেকে, আমাদের শ্রদ্ধেয় টিচারদের কাছ থেকে স্যার আমরা আপনার ব্যাপারে স্যার অনেক প্রশংসা শুনেছি। স্যার আমাদের হয়তো স্যার ভাগ্যটা একটু খারাপই বলা যায় স্যার, আমরা আপনাকে এত তাড়াতাড়ি আমাদের ঢাকা মেডিকেল কলেজে আসার পর এত তাড়াতাড়ি আপনাকে বিদায় জানাতে হচ্ছে। তবু স্যার বলতে চাই স্যার আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে স্যার আপনার দেখানো পথে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমাদের শ্রদ্ধেয় টিচারদের দেখানো পথে তাদের শিক্ষা দ্বারা আমরা উজ্জ্বলিত হয়ে আমাদের দেশ ও দশের মানুষের সেবা করতে পারি, একজন ভালো চিকিৎসক হতে পারি এবং সর্বোপরি একজন ভালো মানুষ হতে পারি। স্যার আপনার জন্য অনেক শুভকামনা রইল স্যার, আপনার সামনের জীবন অনেক উজ্জ্বল হোক। স্যার আপনিও আমাদের জন্য দোয়া করবেন যাতে স্যার আমরাও অনেক একজন সুচিকিৎসক হিসেবে দেশের মানুষের সাহায্য করতে পারি স্যার। সর্বোপরি স্যার আমাদের সকল স্টুডেন্টদের পক্ষ থেকে, ব্যাচ K77 সকল স্টুডেন্টের পক্ষ থেকে আপনার শুভকামনা। স্যার আরেকটা ব্যাপার উল্লেখ করতে চাই স্যার, আমাদের কোভিড পিরিয়ডের কারণে স্যার আমরা আমাদের ব্যাচ ডে সেলিব্রেট করতে পারিনি। এই জন্যই স্যার আপনাকে আমাদের ব্যাচের নামটাও জানানো হয়নি স্যার। স্যার আপনাকে স্যার এই সুযোগটা আমি এখন নিতে চাই, আমাদের স্যার ব্যাচের নামকরণ করা হয়েছিল স্যার সোপার্জিত 77। স্যার আমরা এটা আপনাকে জানাতে পারিনি স্যার, তাই ভাবলাম স্যার আপনার এই যাওয়ার সময় আপনাকে নামটা জানিয়ে যাই, যে আপনি হয়তো মনে রাখবেন যে আমার যাওয়ার সময় সবচেয়ে জুনিয়র মোস্ট ব্যাচ ছিল সোপার্জিত 77। সোপার্জিত 77 সকলের পক্ষ থেকে আপনার শুভকামনা জানিয়েছে, আপনার জন্য অনেক দোয়া রইল। আপনিও স্যার আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঈশিতা, ভিডিওটা অন করো ঈশিতা। হ্যাঁ, ঈশিতা বলো। আসসালামু আলাইকুম। বলি ম্যাডামকে, তারপর ম্যাডাম না, ম্যাডাম আমার পরে বলুন। ম্যাডাম যেহেতু আউটগোয়িং তো তাকে অনার দিই আমরা। স্যারের জন্য আমার ২ টা ছোট্ট আলাদা কমপ্লিমেন্ট ছিল যে স্যারকে কলেজে ১ মাস দেখেছিলাম মাঝে মধ্যে হাঁটতে চলতে বারান্দায় করিডোরে এরকম। তো স্যারকে সবসময় দেখেছি যে স্যারকে যখনই কেউ সালাম দিয়েছে স্যার সবসময় সুন্দর মতো হাসি মুখে দাঁড়িয়ে সালামের জবাব দিয়ে তারপর তার খোঁজ খবর নিয়ে সুন্দর মতো তারপর যেতেন। কখনো উনাকে মিস হইতে দেখি নাই। মানে বেশ কয়েকবারই যতবার দেখেছি। আর আরেকটা ব্যাপার ছিল যে আমি শুনেছি যে স্যারের ছেলে কোভিড এর সময় ইন্টার্ন ডিউটি করার কথা ছিল। তো অনেক বাবা মাই তখন হচ্ছে এটা করতে দিতে চায় নাই। যে
বাচ্চাদেরকে রিস্কে ফেলার জন্য। তো স্যারের ব্যাপারটা শুনেছিলাম যে স্যার বরং ছেলেকে ফোর্স করেছিল যে কোভিড টাইমে ডিউটি করার জন্য, ইন্টার্নশিপে জয়েন করার জন্য। তো স্যার এটা শোনার পর অনেক ইন্টার্নের বাবা-মাই যে কত বড় ইন্সপায়ার্ড হয়েছে স্যার এটা আপনি নিজেও জানেন না। এটাই আরকি স্যার বলার ছিল। স্যার এইভাবেই হচ্ছে আপনি সব বাবা-মার জন্য যেমন, স্টুডেন্টদের জন্য যেমন সবার জন্য আপনি আসলে ইন্সপিরেশন। Thank you. থ্যাংক ইউ স্যার। আল্লাহ ভালো করুন। আচ্ছা, আর কেউ বলবে ছাত্রদের ভিতরে? স্টুডেন্ট? স্যার আজকে কিন্তু আমাদের 3 ডিপার্টমেন্টের সবাই আছে স্যার। আমাদের হুম, অ্যানাটমি সেগুপ্তা ম্যাডাম, ফিজিওলজি শামীম ম্যাডাম, দিলরুবা ম্যাডাম, তারপরে আমাদের মোস্তফা ভাই, আমাদের এস এ প্রফেসর ইফাত আপা, মঞ্জির আপা, সবাই আমাদের সব টিচারে আছেন স্যার। স্যার স্টুডেন্টরা কিছু না বলে এখন স্যার ভাইস প্রিন্সিপাল স্যার কিছু বলবেন, তারপরে শামীম ম্যাডাম, তারপর শেষে আপনি স্যার। আমি এখন ভাইস প্রিন্সিপাল স্যারকে আমি একটু দিচ্ছি কিছু বলার জন্য। এবার আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার কিছু বলবেন। ধন্যবাদ হাফিজ ভাই। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় প্রাণপ্রিয়, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ স্যার। আজকে আমাদের আরেকজন শিক্ষক যিনি আমার খুবই প্রিয়, প্রফেসর কাজী শামীমা আক্তার। আমি হাফিজ ভাই বলেছিলেন শামীমা ম্যাডাম বলার পর আমি বলবো, তা আমি দেখলাম যে ম্যাডাম আমার সিনিয়র এবং ম্যাডাম আউটগোয়িং 31 থেকে ম্যাডাম রিটায়ারমেন্টে যাবেন। কাজেই আমি ম্যাডামকে ওইটুকু সম্মান দিতে চাই যে ম্যাডামের পরে আমি না বলে ম্যাডামের আগে আমি এই জন্য মাইক্রোফোনটা দিলাম। তো খুবই প্রিয় একজন ম্যাডাম, আমরা একসাথে কাজ করেছি। ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে, আমাদের প্রিন্সিপাল স্যারের প্রতি আমার শ্রদ্ধা, এবং আমরা স্যারকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো এবং স্যারের দেখানো পথে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরা K77 আমাদের সবচেয়ে নবীন ব্যাচ। তোমাদের সাথে আমাদের জানুয়ারি মাসে দেখা হয়েছিল, আমরা তোমাদের নবীন বরণ অনুষ্ঠান যেটাতে সবাই উপস্থিত ছিলাম। তোমাদেরকে আমরা অনেক আশা নিয়ে আমরা তোমাদেরকে বরণ করে নিয়েছিলাম, কিন্তু আমরা সেটি ধরে রাখতে পারিনি কোভিড পরিস্থিতির কারণে। কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যারের অদম্য আগ্রহ এবং দিক নির্দেশনায় আমরা জুমের মাধ্যমে ক্লাস শুরু করেছি, এবং আমাদের 3 ডিপার্টমেন্টের সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ক্লাস এগিয়ে চলেছে। এবং আমার সাথে সবারই রেগুলার কথা হয়, এবং তোমাদের ক্লাসে উপস্থিতি সন্তোষজনক। আমি এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব যে এই পরিস্থিতি যদি যতদিন চলবে, এই জুমের মাধ্যমে তোমাদের যে পাঠদান বা ক্লাস করা সেটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে এবং তোমাদের আগ্রহ থাকবে। এবং তোমাদেরকে আমি সাথে সাথে আরেকটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, যে ক্লাস করার পাশাপাশি তোমাদের যে দায়িত্ব, ঢাকা মেডিকেল কলেজের একজন গর্বিত স্টুডেন্ট হিসেবে তোমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো আছে, আমাদের যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে করণীয় সম্পর্কে তোমরা অগ্রদূত হয়ে তোমাদের আশেপাশের, তোমাদের ফ্যামিলি, তোমাদের পিতামাতা, তোমাদের প্রতিবেশী এবং তোমাদের সমাজে যারা আছে তাদেরকে তোমরা এই প্যান্ডেমিকের করণীয় সম্পর্কে তোমরা অবহিত করবে। এবং আমাদের যে প্যান্ডেমিকে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আমাদের মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এবং ওভার ক্রাউডেড প্লেসে না যাওয়া, এই সকল জিনিসগুলো তোমরা নিজেরা মেনটেন করবে এবং সবাইকে এই ব্যাপারে উৎসাহিত করবে এবং সবাইকে অনুপ্রেরণা যোগাবে, এই আশা আমি করি। এবং তোমরা এই ব্যাপারে নিশ্চয়ই অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আসলে দীর্ঘায়িত করব না, কারণ শামীমা ম্যাডাম বলবেন, প্রিন্সিপাল স্যার বলবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি আবারও ম্যাডাম এবং স্যারের জন্য আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটি জানিয়ে, এবং তোমাদের জন্য আমাদের যে করণীয়, আমরা তোমাদের পাশে আছি। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় তোমরা ডিপার্টমেন্টের পাশাপাশি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, এবং তোমাদের যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাইস প্রিন্সিপাল স্যার, ধন্যবাদ স্যার। এখন আমি আসলে আমার মনটা খুবই খারাপ, কেন বলি, পিতা হারাচ্ছি, মাতাকে হারাচ্ছি। এই প্রতিষ্ঠানে আসার পরে আমি পেয়েছিলাম আমাদের নাসিমা আপাকে, পেয়েছিলাম এক শামীম আর আপাকে, আর একটা শামীমা আপাকে, ফিজিওলজি আপাকে আপা বলি আসলে আমার মায়ের মতনই, কারণ উনি আমাকে যেভাবে আগলে, যখনই যে সমস্যায় পড়ছি, যখনই আগলে গেছি, আপনি স্যার আসেন বসেন, কি সমস্যা বলেন, ঠিক এক আন্তরিকভাবে শুনছেন এবং কোনো সময় আমাকে বুঝতে দেন যে আমি কোনো সমস্যার ভিতরে আছি। যে কোনো সমস্যা আপনার কাছে সবকিছু পাইছি। তোমাদের জন্য একটু কষ্ট লাগে, তোমরা আসলে এটা আল্লাহর ইচ্ছা, কিছু বলার নেই। আপা একটা জটিল রোগে ভুগতেছিলেন, সবার দোয়ায় এখন আপা অনেকটা ভালোর দিকে, যে কারণে আপা তোমাদের সাথে হয়তো আমি মনে হয় ক্লাস সরাসরি সামনাসামনি নিতে পারেননি। আসসালামু আলাইকুম। ছাত্ররা, ওদের সাথে তোমাদের সাথে আমার দেখা হলো না। আহ এটা একটা কষ্ট হয়ে থাকবে আমার জীবনে, কারণ শেষের বছরটা সামনাসামনি দেখা করতে পারলাম না। আহ খুব ভালো লাগতো। আমার আসলে ঢাকা মেডিকেল কলেজে পোস্টিং হয়েছিল 2009 সালে। তখন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় জয়েন করেছিলাম, আবার অসুস্থ অবস্থায় আমি ঢাকা মেডিকেল থেকে রিটায়ার করছি। মানে এটা একটা ভাগ্য ছাড়া আর কিছুই বলবো না। আমি হুইল চেয়ারে এসে জয়েন করেছিলাম ঢাকা মেডিকেল কলেজে, আমার পা ভেঙে গিয়েছিল। আর আজকে আমি হেঁটে আসবো হয়তো, কিন্তু আমি আসলে অনেক অসুস্থ। তবে তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি শুধু আসলে তোমাদেরকে বলতে চাই যে ছাত্ররা সবসময় আমার কাছে অত্যন্ত প্রিয়। আমার সবসময় দেখেছি যে আমি অনেক কঠিন, অনেক মন খারাপ, ক্লাস নিতে ইচ্ছা করছে না, ক্লাস নিব না এরকম ভেবেছি। যখন ছাত্রদের সামনে গিয়ে দাঁড়িয়েছি, পড়িয়েছি, আমি ভুলে গেছি। মানে আমি সবসময় এটা আমার বন্ধুদেরকে বলি যে স্টুডেন্টস আর মাই স্ট্রেস রিলিভার। আমার কোনো ওষুধ খেতে হয় না, কিচ্ছু খেতে হয় না। আমি যদি ওদের ক্লাস নিই, তখনই আমার মন ভালো হয়ে যায়। এটা আসলে আমি কেমন মন ভালো হয় তোমাদেরকে কোনোদিন বোঝাতে পারবো না। তোমরা যখন আবার ক্লাস নিবে বা এরকম আমার মতো এরকম ডায়াসের কাছে এসে দাঁড়াবে, তখন ফিল করতে পারবে। আরেকটা জিনিস, আমি এটা বুঝতাম না যখন আমি স্যার মানে স্টুডেন্ট ছিলাম, তখন ভাবতাম স্যাররা আমাদেরকে হয়তো পছন্দ করে না, স্যাররা আমাদেরকে বকা দেয়, কত কিছু ভাবতাম। কিন্তু জানো, টেবিলের এই সাইডে যখন এসেছি, ছাত্র ছাত্রীরা যখন ওই সাইডে, তখন তাদেরকে আমার জাস্ট মনে হয়েছে যে আমার নিজের সন্তান। আমি সারা জীবন আমি মানে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি 89 থেকে। আমার সব সময় যে পাশে এসে বসেছে, সামনে এসে বসেছে, আমার মনে হয়েছে যে আমার বাচ্চাও তো এই জায়গাটায় বসতে পারতো, ওদেরও তো মা বাবা আছে। সব সময় হয়তো অনেক সময় বকা দিয়েছি, কিন্তু সেটা ওদের ভালো, তোমাদের ভালোর জন্যই বলেছি। কিন্তু এই ফিলিংসটা আমার এই টিচার হওয়ার পরে আমার সব সময় মনে হচ্ছে, সব সময় মনে হচ্ছে। আর আরেকটা, আমি যখন ঢাকা মেডিকেলে পোস্টিং হচ্ছিল, আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা কলেজ, এটা তোমরাও জানো, আমরা সবাই জানি। যখন আমার পোস্টিং হলো ঢাকা মেডিকেল কলেজে, আমি ভীষণ খুশি হয়েছিলাম এবং আল্লাহর কাছে অশেষ রহমত, মানে আমি পেয়েছি যে আমি খুব ভালোভাবে ঢাকা মেডিকেল কলেজের এই শেষ অধ্যায়টুকু শেষ করতে পারলাম। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, আহ ছিলাম না, আছি বা যখন জয়েন করেছিলাম, আমার জীবনের একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। আহ তখন ভেবেছিলাম হয়তো ছুটি নিয়ে নিব, কিন্তু বিশ্বাস করো আমি ঘরে থাকতে পারিনি। আমার কাছে মনে হয়েছে, ওই যে আমি ভেবেছি স্টুডেন্টস আর মাই স্ট্রেস রিলিভার, আমি 9 দিনের মাথায় এসে কলেজে জয়েন করেছিলাম। সবাই অবাক হয়েছিল যে এরকম ঘটনার পরও উনি আবার কলেজে আসতে পারলেন। কিন্তু কেউ কিছু বলে নাই, আমাকে সাহস দিয়েছিলেন এবং আমি জয়েন করেছিলাম। আমি সত্যি, আমি আবার যখন তোমাদের ক্লাস নিয়েছি, তোমাদেরকে সাথে মিশে গেছি, আহ তখন কিন্তু আমার অনেক মানে মন ভালো হয়েছে। আর আরেকজনকে সত্যি আমি মানে আমার ভালো লাগছে এই একটা কথা ভেবে যে স্যার চলে গেছেন, সেই কলেজে আমাকে চাকরি করতে হলো না। স্যারকে যে আমরা কি পছন্দ করতাম, আমাদের প্রিন্সিপাল স্যারকে, মানে বোঝাতে পারবো না। স্যার স্যার তারপরে
ভাইস প্রিন্সিপাল স্যার, আমরা আর অন্য ডিপার্টমেন্টে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি আমরা একটা টিম ওয়ার্ক কাজ করেছি কয়েকটা বছর স্যারের সাথে। মানে কোনো দিন কোনো কিছু নিয়ে গেলে স্যারের কাছে ভ্রাতৃসুলভ ব্যবহার, মানে এটা আমি বলবো যে বড় ভাইয়ের মতো স্নেহ দিয়ে উনি সব সমস্যার সমাধান করেছেন। যার যা দরকার, কার কি লাগবে সব কিছু উনি দেখেছেন। কোনোদিন স্যার আমাদেরকে খালি হাতে ফেরাননি। আজকে স্যার চলে যাবেন, সত্যি তোমরা আসলে স্যারকে মিস করবে পরে যখন, কারণ স্যার এত স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিলেন, এত ফ্রেন্ডলি, অভিভাবক ছিলেন, আবার স্যার অসম্ভব স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিলেন। স্যারের যে কোনো ডিসিশনে এক নাম্বারই ছিল যে ছাত্রদের জন্য কি করতে হবে সেটা হলো প্রাইম, তারপরে অন্যদের কথা, যা কোনটাতে ছাত্রদের ভালো হবে। আসলে তোমরা আসলে মিস করবে স্যারকে, এটা সত্যি কথা। আর আমি মিস করতে হবে না, কারণ আমিও একসাথে চলে যাবো। আমার মনে হবে যে স্যার রয়ে গেছেন ঢাকা মেডিকেল কলেজে, আমাকে আর দেখতে হলো না যে স্যার নেই। তবে ভাইস প্রিন্সিপাল স্যার আছেন, উনিও অসম্ভব ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ। একদম ছোট ভাই বললে কম বলা হবে। তোমরা যে কোনো, আর নতুন প্রিন্সিপালও আসবেন, কিন্তু ভাইস প্রিন্সিপাল স্যার এতদিন ধরে আছেন, উনি এত কিছু বোঝেন, এত আমাদের একাডেমিক কোঅর্ডিনেটর, এবং উনি সবকিছু এত ভালোভাবে হ্যান্ডেল করেন, যার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। আর দেখা হয়তো হবে না, কিন্তু কোনোদিন কোনো দরকারে যদি তোমাদের কাজে আসতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ আমার আরেকটা কৃতজ্ঞতা আমার ছাত্রদের প্রতি চিরকালই ছিল, কারণ আরেকটা যে এবার যখন আমার অসুখ হলো, আমার হিমোগ্লোবিন অনেক কমে যায়, প্রায় 5-এর কাছে, 5-6-এর কাছে চলে যায়। তখন আমাকে আর মানে থেরাপি দেওয়া যাচ্ছিল না, ব্লাড দিতে হবে। আমি শুধু বলেছি, দেখো তোমরা আমাকে কেউ কোনোদিন দেখোনি, আমাকে বললো যে ফার্স্ট ইয়ারের ছেলেরা ওরা ব্লাড দেবে। আমি খুবই অবাক হয়ে গেছি, ওরা তো আমাকে চেনে না, ওরা তো আমাকে কোনোদিন দেখেনি, ওরা আমাকে ব্লাড দিবে? হ্যাঁ, ওরা আসবে। বিশ্বাস করো, দুজন যখন গেল আমাকে ব্লাড দিল, আমি মানে এখন বলতে গিয়ে আমার এখনো চোখে পানি চলে আসছে। আমি যে কি খুশি হয়েছি, আমি সবাইকে বলেছি যে আমার বাচ্চারা এসে আমাকে ব্লাড দিয়েছে। আমার এত মায়া লাগছিল যে আল্লাহ, ওদের কষ্ট হবে না আমাকে ব্লাড দিবে। আমার ছেলেকে আমি বারবার জিজ্ঞেস করেছি যে ওদের কষ্ট হবে না, ওদের কষ্ট হবে না, ওরা কি মন খারাপ করেছে, ওদের কি কষ্ট হয়েছে? বলছে না মা, ওরা তো অনেক খুশি মনে তোমাকে ব্লাড দিল। আমি নাম মেনশন করছি না ইচ্ছে করেই, কিন্তু আমি এত খুশি হয়েছি ওদের প্রতি। আল্লাহ ওদেরকে নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দিবেন, যে মানুষের বিপদে যে এগিয়ে আসে, এটাই তো আমরা চাই, যে মানুষের বিপদে এগিয়ে আসবেন। বড় ডাক্তার হওয়া হচ্ছে, বড় মানুষ হওয়া হচ্ছে সবার চেয়ে বড় কথা, এবং আশা করি তোমরা সবাই বড় মানুষ হবে। আমার তোমাদের প্রতি সবসময় দোয়া রইল। আর তোমরা ভালো থাকো। আমি জানি প্যান্ডেমিক সিচুয়েশন, সবাই আমরা হয়তো বলি যে ঘরে বসে পড়বে, কিন্তু আমি জানি পড়ার জন্য একটা পরিবেশ লাগে, একটা ক্লাসরুম লাগে, তারপরে হোস্টেল লাগে, টিচারদের সাথে দেখা হয়, সবকিছু মিলে পড়াটা আসলে মানে পড়তে ভালো লাগে। এরকম ঘরে বসে বারবার পড়তে ইচ্ছা করে না। আমরা বলি যে উফ, পড়লে মানে মাঝে মাঝে বলি যে আচ্ছা ঘরে বসে শুধু পড়াই যায়, কিন্তু আবার এটাও বুঝি তাহলে তো মানুষ মানে দূরশিক্ষণ থেকেই মেডিকেল পড়া পড়তো, সামনে এসে পড়তো না। তা আমি জানি তোমাদের অসুবিধা হচ্ছে পড়ালেখা করতে, তারপরে চেষ্টা করো, কারণ সিচুয়েশন এখন আবার খারাপ হয়ে গেছে। কলেজ কখন খুলবে বা কি হবে আমরা জানি না, কিন্তু তোমাদের ক্লাসগুলি তোমরা শেষ করে ফেলো সবকিছু। আর কোনোদিন যদি আমার কাছে কোনো কাজ মনে হয় বা কোনো দরকার লাগে, আমার ফোন নাম্বার আছে, তোমরা যে কোনো সময় আমার কাছে ফোন করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। ভালো থেকো সবাই। ছাত্ররা কিছু বলবে, তোমরা কথা বলো তাইলে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আপনি পারমিশন দিলে আমি কিছু বলতাম না। স্যার বোধহয় বলো। হ্যাঁ বলো বলো। ম্যাম আমি তালহা জুবায়ের খান, K77 এর রোল 179। ম্যাম আমার কথা যে আজকে যেটুকু আমি বলবো সংক্ষেপে যতটুকু বলার চেষ্টা করবো ততটুকুর মধ্যে আমি এতটুকুই শুধু জানাতে চাই যে ম্যাম সবাই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করলো, সবাই তাদের মনের ভাব প্রকাশ করলো, কিন্তু ম্যাম আজকে আমি যতটুকু প্রকাশ করবো তার সবটুকু হচ্ছে গিয়ে
আমার অন্তরাত্মার ভিতরে যতটুকু দুঃখ আছে আর তার সাথে আমি যতটুকু আজকে আপনাদের প্রতি মানে যে জিনিসটুকুর প্রতি আপনাদের কাছে আমি শুকরগুজার তার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। ম্যাম আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গিয়ে আমরা এমন একটা ব্যাচ যেই ব্যাচ আমাদের এই ঢাকা মেডিকেল কলেজের হিস্ট্রি নিউ জেনারেশনের সবচেয়ে বড় যে ৩ জন পথিকৃৎ আছেন আমরা তাদেরকে আমাদের সামনে থেকে চলে যেতে দেখছি। তারা আমাদের সামনেই অবসরপ্রাপ্ত হচ্ছে এবং আমাদের কাছ থেকে আজকে তারা চলে যাচ্ছেন। হয়তোবা সারা জীবন মনেই থাকবেন। কিন্তু ক্যাম্পাসে হাঁটার সময় কোনো এক নিরিবিলি সকালে আমরা তো সেইখানে সেই আপনাদের পদতলের আওয়াজ পাবো না। যেমন আমাদের সবার ১ম আমরা আমাদের হুমায়রা নসাবা ম্যামকে আমরা আমাদের সাথে বিদায় নিতে দেখলাম। ম্যাম আমাদের ক্লাস নিয়েই ম্যাম বিদায় নিলেন। ম্যামকে আমরা কতটুকু সম্মাননা জানাতে পেরেছি আমরা সঠিক জানি না। ম্যামের কাছে কি আমাদের মনের ভালোবাসা পৌঁছাতে পেরেছি কিনা। আজকে ম্যাম একই সঙ্গে একটা ডাবল ব্লো আমরা এখানে ফিল করছি যেখানে একই সঙ্গে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকেও আমাদের মাঝে থেকে অবসরপ্রাপ্ত হয়ে স্যার চলে যাচ্ছেন এবং একই সাথে আপনাকেও ম্যাম আমরা মিস করার কিছু নেই ম্যাম। আপনি আসলে আমাদের খুবই কাছের একজন মানুষ যদিও ম্যাম সবচেয়ে কম সময় আপনার সাথেই প্রকৃতপক্ষে সবচেয়ে কম সময় আপনার সাথে আমরা স্পেন্ড করেছি। আর তার আগে বলবো কি ম্যাম, আপনি যে একটা ব্যাপার আছে না মানুষ ভালোবাসার বিনিময়ে যেকোনো কিছু করতে রাজি। আপনি হয়তোবা জানেন না যারা রক্ত দিয়েছে তারা হয়তোবা এই একটা ভালোবাসার ভালোবাসা এবং এমন একটা আশার বিনিময়ে তারা রক্ত দিয়েছিল যে আমরা ১ম দিন আসার সময় থেকে শুনছিলাম যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইন ফিজিওলজিতে সে ম্যাম অনেক অসুস্থ এবং ম্যাম আমাদের সাথে কারেন্টলি জয়েন করতে পারছেন না। তো ম্যাম হয়তোবা আপনাকে রক্ত দেওয়ার বিনিময়ে যদি আপনার একটু সুস্থতা বোধ করেন এবং কিছু সময় আপনার মুখশ্রী দেখার মতো আমাদের সৌভাগ্য হতো, আমরা তাহলে সেইটার বিনিময়ে আমরা ম্যাম দরকার পড়লে সবাই রক্ত দিতে রাজি ছিলাম যত ব্যাগ দরকার পড়তো। তো ম্যাম এই আপনার সাথে দেখার বিনিময়ে আমাদের যে ভালোবাসা এতটুকু নোশন আপনাকে যদি বোঝাতে পেরেছে আলহামদুলিল্লাহ তার জন্য শুকরিয়া জানাই যে ম্যাম আপনি আমাদের অন্তত ৩-৪ টা ক্লাস নিতে পেরেছেন। এবং এরপরে যে জিনিসটা বলবো সেটা ম্যাম হচ্ছে গিয়ে আমরা আপনাদের কাছ থেকে যতটুকু শিখতে পেরেছি তার প্রতি আমরা কি পরিমাণ গ্রেটফুল। আমরা এটা তো পড়াশোনা করতে গেলে প্রতিটা টিচারই আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর করে শিখিয়ে যাচ্ছেন। কিন্তু ম্যাম আপনি আমার চেয়ে ভালো করেই জানেন। আমরা সবাই আছে যারা উপস্থিত আছি তারা জানি। পেশেন্ট হ্যান্ডলিং, মানুষের সাথে কথা বলা, ইন্টারেকশন, ট্রিটমেন্ট যত ধরনের কাজই একজন ডক্টরের দায়িত্বের মধ্যে পড়ে, তার কতটুকু পড়াশোনা থেকে আসে এবং কতটুকু আচার-ব্যবহার এবং তার লেবাস থেকে আসে তা আমরা আসলে বলতে গেলে তার প্রায় ৯০% ই সেটাই অবদান রয়েছে এবং সেইখানে আমাদের যতটুকু ঘাটতি ছিল তার ঘাটতি পূরণের সবচেয়ে বড় যে কন্ট্রিবিউটর গুলো আছেন আপনারা সবচেয়ে বেশি সেই জিনিসগুলোকে শিখতে অবদান রেখেছে তা হচ্ছে আমাদের এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং একই সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যারকে দেখে যে জিনিসটা সবচেয়ে বেশি শিখেছি সেটা হচ্ছে যেকোনো মুহূর্তে যেকোনো সিচুয়েশনে যে কারোর দিকে তাকিয়ে একটা প্রাণোজ্জ্বল হাসি দিয়ে কিভাবে কথা শুরু করতে হয়। আর আপনার কাছে একদম। যে জিনিসটা ম্যাম সবচেয়ে বেশি শিখেছি সেটা হচ্ছে পুরো শরীর আমাকে যদি ব্যথা এবং মৃত্যু যদি জর্জরিত করে আটকে রাখে, মৃত্যু কষ্টের মধ্যে আমি মানুষের সাথে হাসি মুখে ১ম কথাটাই যে মিষ্টভাষিতা। আপনার সাথে না যে যতগুলো ক্লাস করেছি আমি বিশ্বাস করি যে ফিজিওলজির প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে ক্লাসগুলো সবচেয়ে বেশি মজার এবং প্রাণোজ্জ্বল লেগেছে তা হচ্ছে আপনার সাথে। কারণ ম্যাম আপনাকে যতবার কোয়েশ্চেন করা হতো আপনি ততবার ওরকম মনের কোণ থেকে সমস্ত ভালোবাসাকে ম্যাম আপনি চিপে বের করে আমাদের কাছে ঢেলে, ঢেলে আমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিতেন। আপনি প্রতিটা প্রশ্নকে অ্যাটেন্ড করতেন, প্রত্যেকের কথা শুনতেন। আপনার প্রতি ম্যাম আপনি এই পরিমাণ অসুস্থতার মধ্যেও যে আমাদের প্রত্যেকটা শব্দকে অ্যাটেন্ড করেছেন, আমাদের সবার প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করেছেন এবং একই সঙ্গে আপনি যে আমাদেরকে এতটুকু সময় দিতেই পেরেছেন। আপনি এসেছেনও ম্যাম অসুস্থ হয়ে আপনি যাচ্ছেন অসুস্থ হয়ে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন ম্যাম, আপনি আপনার বাকি যতটুকু জীবন আছেন ততটুকু জীবনে যতটুকু ম্যাম আপনি সুস্থ থাকবেন তার পুরোটার জন্যই আমরা সারাক্ষণ দোয়া করব। যেন ম্যাম ইনশাআল্লাহ আপনাকে আমরা যখনই দেখি, যে সময় আপনার সাথে দেখা হয়, যে সময় আপনার সাথে কথা হয়, তাতে যেন আপনি কখনোই অসুস্থ না থাকেন। আপনার সুস্থতার জন্য এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সারাক্ষণই দোয়া করবে এবং আপনাকে পাওয়ার বিনিময়ে আমরা যেই পরিমাণ লাভ হয়েছে এবং যে পরিমাণ আমরা জিনিস শিখতে পেরেছি, একই সঙ্গে আমরা যে পরিমাণ লাভবান হয়েছি, তার চেয়ে বেশি পরিমাণে আমি এটাই বলতে চাই ম্যাম, আপনাকে পাওয়ার বিনিময়ে যতটুকু শিখেছি তার যতটুকু সুখ আছে, আজকে আপনাকে আমাদের মাঝ থেকে হারানোর কষ্টটুকু তার চেয়ে অনেক বেশি। তবু ম্যাম আমরা হাসি মুখে আপনাকে শেষবারের মতো এই প্রাণোজ্জ্বলভাবে একটা বিদায় জানাবো, যেখানে আপনি এবং প্রিন্সিপাল স্যার আমাদের মনের ভিতরে সারাক্ষণই বসবাস করবেন।
এটাই আমরা শুধুমাত্র আপনাদের কাছে মেসেজটুকু কনভে করতে চাই। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তালহা, তোমরা ভালো থেকো। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করব যে আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সবসময় ভালোভাবে। সবচেয়ে বড় কথা সত্যি তুমি বলেছো যে মানে আসলে রুগী হ্যান্ডেল করা এটা যে কত জরুরি, মানুষের সাথে ভালো ব্যবহার। আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি যে ডাক্তার ভালো ব্যবহার করলে কত ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায় আসলে। না মানে মানুষ আমাদের সাথে রাগ করে কেন জানো? আমরা আসলে মানুষ, আমরা একটা দুর্বল সময় থাকি। দেখো অপারেশন টেবিলে আমরা যে ডাক্তার, এখন সে যদি ভালোভাবে কথা বলে, ভালোভাবে আমাদের সাথে ট্রিট করে, আমরা কত খুশি হই। তাই তোমরা, আমি সবার জন্য দোয়া করি তোমরা যেন সবাই ওরকম ভালো হতে পারো আর ভালো মানুষ হতে পারো। এটা বারবার আমি সব সময় তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষা টরীক্ষাগুলি দিতে থাকো। আর এমনিতে মানে আমি জানি, আমি বলেছিলাম তোমাদেরকে আরেকটা ছিল, মানে তোমরা আমাকে বলেছিলে পরে আর নাম দাও নাই, যে কারো কারো যদি সেটের অসুবিধা হয় কথার, তখন আমরা ভেবেছিলাম প্রিন্সিপালের সাথে কথা বলে তখন দেখে হাফিজ ফোন করেছে। হ্যাঁ হাফিজ ভাই, আমার তো হ্যাঁ হ্যাঁ আমি কথা বলছি। আর অসুবিধা নেই, ছাত্ররা সবাই আছে, স্যারকে একবার দেখলাম আইফোনে। হ্যাঁ হ্যাঁ আমি কথা বলছি ওদের সাথে, ওরা আমার সাথে কথা বলছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের হাফিজ স্যার ফোন করেছিলেন, বললেন যে আমরা কথা বলতে, স্যার চেষ্টা করছি তোমাদের সাথে কথা বলার জন্য। স্যার খুব খুশি তোমাদের সাথে কথা বলতে পারবেন, স্যারও কিন্তু অনেক খুশি হয়েছেন। আমরা ওই ওই বলছিলাম যে তোমাদের যে টেলিফোনের যদি অসুবিধা হয় আমরা কলেজ থেকে একটু হেল্প করতে পারতাম, তোমরা যদি নাম দিতে। পরে কিন্তু আর কেউ নাম আর দেয়নি। ওরকম যদি কেউ থাকে যে সেটের জন্য বা কথা বলতে মানে ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, ক্লাস শুনতে অসুবিধা হচ্ছে, তাকে কিন্তু কলেজ থেকে কোনো একটা হেল্প করা যেত। হুম, তোমরা কি কথা বলবে? কথা বলো, এমনি অন্য তোমাদের নিজেদের কথা বলো। আর তাহলে দেখো আর কেউ কথা বলবে কি না, নিজেদের কথা বলো, তোমাদের কথা শুনি। কি করছো তোমরা প্যান্ডেমিকে বাসায়? সবচেয়ে দূরে কে আছে? টেকনাফে কেউ আছে? কক্সবাজার কেউ আছে? চিটাঙ্গের বা দিক দিয়ে তেঁতুলিয়া, পঞ্চগড় কেউ আছে? তাদের সাথে একটু কথা বলি। ভিডিও অন করতে হবে না, এমনিতেই কথা বলি। তাজ দেখা যাচ্ছে। তাজ কোথায়? হ্যাঁ ম্যাম আমি চিটাগাং থেকে। চিটাং থেকে না, আমি মানে দুই কোণাটা ধরলাম আর কি। সিলেট ওদিক দিয়ে হচ্ছে রংপুর বা রাজশাহী, এদিক দিয়ে চিটাং। যে তুমি তুমি কি শহরে থাকো না তোমরা ইয়েতে থাকো গ্রামে? ম্যাম গ্রামেও থাকি মাঝে মাঝে, শহরেও থাকি, দুই জায়গায়। আচ্ছা আচ্ছা, ক্লাস করতে অসুবিধা হয় গ্রামে থাকলে? ম্যাম গ্রামে তো নেট প্রবলেম থাকে, তাই মানে ভাইয়া ওয়াইফাই লাগাইছিল গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আমি দেখেছি দু একজনকে যে ওরা গ্রামে থেকে ক্লাস করলে একটু ওয়াইফাই এর অসুবিধা হয়। হ্যাঁ, আমি যখন গ্রামে যাই তখনও দেখি অসুবিধা হয়। এটা আসলে একটা অসুবিধা, কিন্তু কিছু করার নাই। ওয়ার্ল্ডের সিচুয়েশনই এখন এমন, হয়তো বাংলাদেশে আবার লকডাউন করতে হতে পারে, এমন অবস্থা হতে যাচ্ছে। তোমরা তো দেখেছো না যে এখন সিচুয়েশন নতুন ধরনের মিউটেশন হওয়াতে সিচুয়েশন আরো ওয়ার্স্ট হয়েছে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে, যার জন্য এখন প্যান্ডেমিক সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ভাইরাস তার মিউটেশন হয়েছে, বুঝতে পেরেছো?
তো যেটা আমাদের সবচেয়ে বেশি করতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে। ভ্যাকসিন পাবো কি পাবো না এখনো কিন্তু তার কোনো ঠিক নাই। হ্যাঁ, তার জন্য তোমরা সবাই মাস্ক পরবে, সবাই মাস্ক পরবে। আর গ্রামে থাকতে হলে, কারণ এতদিন তো আর এদিকে থাকা সম্ভব না। তোমাদের কারো অসুবিধা হলে হাফিজ স্যারের সাথে এখন যোগাযোগ করো, বা আমাদের এখানে ম্যাডামরা আছেন, অ্যানাটমিতে, আবার ফিজিওলজিতে ম্যাডাম থাকবেন, তাদের সাথে যোগাযোগ করবে, করে তোমরা তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা তোমরা বিশেষ করে আমি এই সেটের ব্যাপারে বা কিছু, তাহলে আমরা আমাকে বলেছিল দুই একজন, তারা যোগাযোগ করো। আর কোথা থেকে আছে কে? প্রমি, প্রমি কথা বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ঢাকা জি থেকে? ম্যাম। ওয়ালাইকুম জি সালাম। ম্যাম। ঢাকা না? ঢাকাতেও নেটে অত অসুবিধা জি হয় না ম্যাম। আশা করি, ক্লাস করতে অসুবিধা হচ্ছে না। ক্লাস কিভাবে নিলে আরো সুবিধা হবে তোমাদের মনে হয়? ঘরে বসে ক্লাস করতে ভালো লাগে না, কিন্তু উপায় তো নেই, কিভাবে করলে তোমাদের সুবিধা হবে? ম্যাম, এখনকার প্রসেসটাও তো আই গেস ঠিকই আছে। মানে আসলে ম্যাম আমরা কনসেন্ট্রেশন ঠিক মতো করতে পারি না। হ্যাঁ সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকা, মানে হ্যাঁ হচ্ছে মানে কাইন্ড অফ বোর্ড হয়ে গেছি আমরা। হ্যাঁ মানে হ্যাঁ আমরা যেভাবে প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করতাম, মানে আমরা হ্যাঁ ওভাবে হ্যাঁ, না না, আমি তো এটা সবসময় বলি। আমরা সেটাই ম্যাম। জানো, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে, স্যার তো ডিন ছিলেন, তো আমরা স্যারের সাথে যখন কাজ করতাম, তখন আমরা কিন্তু স্যার একটা উদ্যোগ নিয়েছিলেন, সেখানে আমি মোটামুটি ছিলাম, আমি আবার আরো অনেকে ছিল, যে আমরা ইয়ে চেঞ্জ করার জন্য, কারিকুলাম চেঞ্জ করার জন্য, মানে প্যান্ডেমিকের জন্য সেটাও গেল। আমরা কাজ শুরু করেছিলাম কয়েকজন মিলে, সব হেডরা মিলে, ক্লিনিক্যাল সাইডের। এই যে তুমি যে বললে প্র্যাকটিক্যালি, কারণ ডাক্তার হলে সবকিছু প্র্যাকটিক্যাল, আমরা এমন করে কারিকুলামটা চেঞ্জ করতে চাচ্ছিলাম অনেকটা ওয়ার্ল্ডের অন্য দেশের মতো, যে ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্টরা যেন রোগীদের সংস্পর্শে আসতে পারে। আর আমরা যে তোমাদেরকে পড়াই, সেই পড়াটা যেন অনেকটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড হয়। এই জন্য আমরা কারিকুলাম আর সিলেবাস চেঞ্জ করতে চেয়েছিলাম, এবং স্যার এটার বড় উদ্যোক্তা ছিলেন, এবং স্যারের সাথে আমরা ছিলাম যে আমরা চেঞ্জ করে ফেলবো। কারণ এই যে ঘরে বসে যদি পড়া যেত, তাহলে তো মেডিকেল কলেজ তৈরি হতো না, তাই না? মেডিকেল কলেজগুলি এখানে মানুষ, তোমরা ধরো অ্যানাটমিতে যদি এখন আমরা রুগী দেখি না, কিন্তু ভিসারা দেখবে, এটা দেখবে, ওটা দেখবে, তাইলে তোমার নলেজটা যতটুকু মনের মধ্যে ছাপ ফেলবে, সেটা তো তোমার ঘরে বসে এটা কখনোই হয় না, বইয়ের দিকে তাকিয়ে কখনোই হয় না। এই জন্যই তোমাদের আসলে তো বোর লাগে, পড়তে ইচ্ছে করে না, এটি হচ্ছে সেটার কারণ। কিন্তু তবুও আমরা মানে একটু যোগসূত্র রাখতে চাই তোমাদের সাথে, এতটুকু না করলেও তো তোমরাও, তোমাদের সাথে আমাদের সূত্রই থাকবে না। স্যারই চিন্তা করেছেন, এবং ঢাকা মেডিকেল কলেজ এর মধ্যে পায়োনিয়ার, যে ক্লাস শুরু করা। তোমরা খবর নিয়ে দেখো যে সরকারি মেডিকেল কলেজগুলো, আমি তো বেসরকারি সবার কথা জানি না, সরকার মেডিকেল কলেজগুলির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ যারা এটা আগে শুরু করেছে এবং এটা মেনটেন করে যাচ্ছে, এই ক্লাস নেওয়াটা। এখন অন্যরা করছে, কিন্তু আমরা একদম প্রথম থেকে সবাই আমাদেরকে ফোন করতো যে আপনারা ক্লাস নিচ্ছেন, কিভাবে ক্লাস নিচ্ছেন, কি। আমরা আবার সবাইকে বলতাম যে আমরা এইভাবে করি, এভাবে করি, এভাবে করি। এখন সবাই নিচ্ছে। আমি জানি তোমাদের বোর লাগবে, কিন্তু এটা আসলে মানে এখনকার সিচুয়েশন অনেকটা ওয়ার্ল্ড ওয়ারের মতো। এটা মনে রাখতে হবে যে আমরা একটা, সারা পৃথিবীর মানুষ একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি। কারণ তুমি চিন্তা করো, ডেইলি যে মানুষ মারা যাচ্ছে, এই যে এত লক্ষ মানুষ মারা গেছে, একটা যুদ্ধ কিন্তু এত মানুষ মারা যায় না। এই ডিসেম্বর মাসের আজ পর্যন্ত 17-18 জন ডাক্তার মারা গেছে। এটা কি চিন্তা করতে পারো? এক মাসে। তাহলে এটা একটা যুদ্ধের মতো। তাই এই যুদ্ধের মধ্যে প্রথম কাজ হচ্ছে বেঁচে থাকা। তাহলে আমরা বেঁচে থাকার চেষ্টা করছি সবাই। আর বেঁচে থাকতে গিয়ে আমরা চেষ্টা করছি যাতে ছাত্ররা যেন, তাদের সাথে আমাদের একটা যোগসূত্র থাকে, এবং সেই যোগসূত্রটা আমরা ধরে রাখার চেষ্টা করছি কোনোভাবে। আমি জানি তোমাদেরও ভাল লাগে না চেহারা না দেখলে, আমাদেরও ভাল লাগে না তোমাদেরকে না দেখলে। মানে আমি তো মাঝে মাঝে ওই যে ছাত্রদেরকে বলতাম যে ভিডিও অন করো, ভিডিও অন করো। কারণ আমার মনে হয় যে আমি বোবার মতো আমি কথা বলে যাচ্ছি, ওই সাইডে কেউ নাই, স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলা যায় না। এই জন্য আমি মাঝে মাঝে বলতাম একটু ভিডিও অন করো, দেখি, একটু দেখি। বুঝতে পেরেছো প্রমি? ভালো থাকবে তোমরা। আর কেউ কথা বলবে? আসসালামু আলাইকুম স্যার, আমি রিজওয়ানুল ইসলাম রাজ।
হ্যাঁ রাজ বলো। 88 আমি ফার্স্ট অফ অল হাফিজ স্যারকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে স্যারের কারণেই আজকে ম্যাম আপনাকে এবং প্রিন্সিপাল স্যারকে আমরা বিদায় জানাতে হ্যাঁ পারলাম এটা এবং আমাদের আহ, একদম একদম। স্যারকে অসংখ্য ধন্যবাদ এইটা অ্যারেঞ্জ করার জন্য এবং ম্যাম আর প্রিন্সিপাল স্যার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ম্যাম আপনারা দুজন লেজেন্ডারি মানুষ ম্যাম আপনাদের আজকে আমরা বিদায় জানাতে হচ্ছে এটা ম্যাম আমাদের ব্যাচের জন্য বেশ কষ্টের একটা ব্যাপার কারণ ম্যাম আমরা কিন্তু গত ৩-৪ মাস আগে ম্যাম আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট হেডকে আমরা বিদায় জানিয়েছি এখন ম্যাম আপনাদের দুজনকে ম্যাম আপনারা যেমন ম্যাম আপনি ফিজিওলজিতে ঢাকা মেডিকেল কলেজের জন্য একটা মায়েস্ট্রো এটা লেজেন্ডারি এবং স্যারের কথা তো স্যার তো বাংলাদেশের মেডিসিন জগতে প্রবাদ পুরুষ সেহেতু আমরা আপনাদের মতো দুই নক্ষত্রকে হারাচ্ছি বলে ম্যাম আজকে সত্যি খুব খারাপ একটা দিন ম্যাম তবু আমরা চাইবো যে ম্যাম আপনারা আমাদের জন্য আশীর্বাদ রাখবেন এবং আপনাদের জীবনটাও যাতে নতুন ভাবে ভালো চলে সেই হিসেবে আমরা ম্যাম আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ম্যাম ম্যাম দোয়া রাখবেন ম্যাম থ্যাংক ইউ রাজ। কিন্তু স্যারের সাথে আমার তো কোনো তুলনাই চলে না। স্যারের মতো তো হতেই মানে স্যার শুধু বাংলাদেশ না দেশের বাইরেও স্যার একজন প্রবাদ পুরুষ এবং বাইরেও স্যারের অনেক মন এবং স্যারের অনেক নাম আছে আল্লাহর রহমতে। হ্যাঁ শুধু তোমরা দোয়া করবে যাতে আমরা সুস্থ থাকি, তোমরা নিজেরাও সাবধান থাকবে, নিজেরাও সুস্থ থাকার চেষ্টা করবে এবছর। আর কে বলবে? কথা বলি আমরা, কারণ আমি দেখতে পাচ্ছি স্যার এখান থেকে স্যার ওখানে আরেকটাতে অনলাইনে চলেছে, তো স্যার ওখান থেকে আসতে পারছেন না। আর তোমরা কথা বলো, ভালো লাগবে, তোমরা কথা বলো। ম্যাম আমি তাস 215 রোল নাম্বার বলতেছি। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি আপনার সম্পর্কে একটা বলতে চাই কথা, সেটা হচ্ছে কি আপনি যেভাবে ক্লাস নিছেন, যে মানে আপনি আমাদের প্রতি যেভাবে যে নম্র ছিলেন, আমাদের প্রতি যেভাবে মানে ভালোবাসা দেখিয়েছেন, সেটা আমাকে খুব মুগ্ধ করছে ম্যাম, খুব ভালো লাগছে। সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে ম্যাম আপনার কাছে, আপনি যে আমাদের প্রতি নম্রতা দেখিয়েছেন। আসলে না, আমি তোমাকে বলেছি না, এটা তো কোনোদিন যখন টিচার ছিলাম তখন তো বলিনি এই কথাটা, কিন্তু এখন চলে যাচ্ছি এখন বলছি। না শোনো, না আমি তো বকাও দেই, বকা দিতে পারি নাই তোমাদের, তো আমি সবসময় বলি যে ছাত্রদেরকে যে এত ভালোবাসি, টিচার না হলে বুঝতে পারতাম না, এই জীবনে এই দিকটা বাদ থেকে যেত, যদি টিচার না হতো বুঝতে পারতাম না যে টিচাররা ছাত্রদেরকে কি ভালোবাসে, সন্তান সম ভালোবাসে, সব সময় রাখবে সেটা। ম্যাডাম আসসালামু আলাইকুম। স্যার আপনি শুরু করে, আমি ওদের সাথে এতক্ষণ কথা বলেছি। ওয়ালাইকুম সালাম স্যার। তা আমি শুধু স্যার এই ব্যাচের প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে, সেটা আমি জানি। আপনি স্যার আপনি বলার আগে আমি একটু বলতে চাই, আমার যখন কেমোথেরাপি চলছিল তখন আমার ব্লাডের হিমোগ্লোবিন লেভেল খুব কমে যায়, 5-6 মতো হয়ে যায়। তখন আমাকে ওরা কেমো দিতে পারছিল না। তখন আমার একজন টিচার শুনে শুধু ওদেরকে বলেছে যে এরকম ম্যাডামের ব্লাড লাগবে, এবং ওরা দৌড়ে গিয়ে আমাকে ব্লাড দিয়েছে। আমি বিশ্বাস করতে পারেন স্যার, আমার মানে আমি চোখে পানি এসে গেছে যে আমি, ওরা তো আমাকে কখনো দেখেই নাই, কারণ তখন আমি তো অসুস্থ ছিলাম। না ওরা দিবে, এবং ওরা আমার সাথে দেখা করে আমাকে ব্লাড দিল। আমি সেটাই বললাম যে মানে তোমরা বুঝতে পারবে না যে আমরা মানে ছাত্রদেরকে সন্তান সহ মনে করি, এবং ওরা আমার এই সন্তানের কাজ করেছে, যে ওরা আমাকে রক্ত দিয়েছে, আমাকে ভালো হয়ে ওঠার জন্য ওরা আমাকে সাহায্য করেছে। আমি ভীষণ কৃতজ্ঞ স্যার ওদের প্রতি। এমনি সবার প্রতি আমার অনেক ভালোবাসা। আর আমি বলেছি যে
আমাকে দেখতে হলো না স্যার এই চেয়ারে থাকবেন না, আমিও চলে যাচ্ছি। এটা আমার জন্য একটা ভালো দিক, ওদের জন্য খারাপ দিক। কারণ মানে যখন যে সময় যে সমস্যা নিয়ে গেছি ভাতৃসুলভ সমাধান পেয়েছি সারা জীবন। স্যার এই কৃতজ্ঞতা মানে আমার জীবনের শেষ সময়ে 36 বছরের চাকরির জীবনের শেষে এত সুন্দরভাবে একটা সমাপনী হলো, যদিও বৈশ্বিক অবস্থা খারাপ তারপরেও এর জন্য আল্লাহর কাছে আমার অশেষ অশেষ রহমত। মানে আমার প্রতি আল্লাহ এবং আমার আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা। তবে বলেছি আমাদের ছোট ভাই ভাইস প্রিন্সিপাল স্যার, আমরা সবাই একসাথে আপনি তাহলে একটু ইয়ে করেন, দেখেন এই যে আমি তাহলে এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার, আপনি শুরু করেন স্যার। হ্যাঁ হ্যাঁ আমার শেষ, স্যার কথা বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ স্যার বিকজ কথা বলুন। জি স্যার। না একটু শেষ করিবেন না কি করে এটা কি মাথা খারাপ নাকি? Okay, thank you very much. Very good morning again to everybody. In the morning, when I started viewing the screen of today's meeting, I found that tears were flowing from my eyes when I started seeing that my students, they presented a video on me, and what they said, really whether I am the right person to receive all these compliments. But my students, I could not take their any class, but they could understand that as a teacher and as a mentor for my students, they could understand that what I am to them. So I was seeing that my tears were flowing. I did not try anything to resist or to prevent. And then I started listening to my students, and then again I saw that the tears were continuously flowing. Emotion is such a thing that it may be a driving force for some people. A person who doesn't have a soft heart, he cannot make a very strong determination. Whose heart is already hard, that he cannot make any impression. To make an impression, you need a soft heart. So that is my beginning advice. My students, my teachers, and who are connected to this meeting, Professor Hafiz, the anchoring the session, my vice principal, Professor Shafiqul Alam Chaudhry, Professor Kadir Shamima Akhtar, a very, very honored and you see what I would say, that a very teacher with extraordinary capability, what I found her throughout her career. And really not only for undergraduate and postgraduate education, regarding your improvement of medical science in our country, her contribution will be remembered by everybody, and especially during my period in Dhaka Medical College as a principal and as the Dean of Faculty of Medicine. What I found in both undergraduate and postgraduate faculties, we worked together. She was with me all the time. And really, what I found that for the students, the way she thinks, it is extraordinary. And the most importantly, my faculty members who are here, and truly speaking, their role in this COVID era is definitely to such a standardized position that I will say that in the future, people will be looking at this standard, that how the teachers can contribute for medical education in their institution. My teachers, they worked in the COVID world. They were always busy with their students. And so for their activity, I am really proud
and they are really the assets of our country. And to my students, as a teacher, I'm a doctor also. I've got, you see, in my previous curriculum, we used to learn the doctor-patient relationship. But the teacher-student relationship was not very strong in anywhere. But a doctor becomes a doctor. A doctor becomes a teacher. A doctor becomes a student when there he learns that what is the relationship between a teacher and a student, a teacher and a doctor. So a doctor is a student throughout his or her career. He or she will have to learn for years together before death, and every day he will have to learn. So a teacher and student relationship is a very important and integral part. In my life, when I started my career as a student in medical college, I found that there was no teacher-student relationship, truly speaking. There was nothing like that. A teacher is a master, and he never talks to the student without giving the lecture in the class or attending the clinical classes. He is a master. So the students were afraid of, showing their faces in front of their teacher. So it was in my childhood time when I started my MBBS course. So that was a very striking point to me on my mind. Then, as because that I thought that I would become a teacher in future after completion of my courses, and I will never go to any other area, but to become a teacher was my dream. And for that reason, there was also one promise in my mind that when I become a teacher, I would become a teacher with a very strong feeling for my students. I will be regarded as a teacher when I have got the students. I will be regarded as a teacher if my students learn something from me. I will be regarded as a teacher if my student smiles at me. I will be regarded as a teacher if my students they can understand that yes, my relationship is trustworthy and I can fulfill their dream. I can show them a way for the future path. So that was my promise in my mind, and I tried to work with that feeling. To tell you today, that when I started working for my post graduation after attending 1 year in the Upajala Health Complex, I never was in any other areas other than medical college and postgraduate, our medical institute. So that means what? I was all through, was working with my students and was teaching the students, undergraduate, postgraduate, simultaneously or alternatively in this way. So today, my students, they have got a very philosophical heart. And what they showed that it is an example to the teachers who are attending this meeting that you see how good observer the students are. They observe every detail when we talk to the student. And sometimes we feel that we are the teachers, we are the masters, and what the students will feel about us other than to respect. But the thing is that, yes, the students always show the respect to the teachers, but the respect should come from the heart. That is the feeling of the students when it comes from the heart. It means they will be abiding by every single advice from that teacher. And the teacher will not face any difficulty regarding their teaching time because the students rely on that teacher. So that is one important point what I learned. So, but that is the point. That is remembered by every teacher, I would say. But the thing is that maybe practiced in a different way. It is a little bit modulated, and the teacher is practicing that feeling in a different way. But the thing is that a teacher, when he calls him a teacher, it means on the other side, he has got students. So if he does not know that who the students are and what he has to do for the students, then how can he become a teacher?
So a teacher must learn that what to do for the students, not only teaching them a few lines from the book, not only teaching them some clinical experiences, but they will have to think of one important thing for the teacher, that whether my student is learning everything in a very easy way, whether I am teaching the student to become a very good human being. That is another chapter. A teacher has to show the way, that how he can show the way. That is the meaning of a prophecy. Prophecy. A prophecy is such a thing that a teacher acquires over time. The experiences, the knowledge, the skill, and his attitude towards the students. Those are the things which engulf together, and the teacher learns that how to become a professor. So a teacher, by dint of his or experience, he gradually becomes a professor. But a teacher, when becomes a professor, it means he attains so many qualities within himself that he can show the pathway to others. He can be regarded as an iconic example. He can be regarded as a role model. So that is the role of a teacher first. So we need that teacher-student relationship. A student should visit the teacher without any type of your bad feeling, or any type of your uncertainty, any type of your hesitancy. A student should talk to the teacher in such a way that whether he has got any problem, whether there is a intrication of the thinking, so he can take an advice from the teacher. It can be personal, it can be life related, it can be education, academic activity related, or anything. A student has to take the advice from the teacher, because a teacher has got the prophecy to show the way to the student. So that is one point I want to mention. Number two is that, you are learning medicine. Learning medicine is such a difficult thing, that whole medical science, it is such a big subject. The whole medical science, so far we get the knowledge from Hippocrates, 2500 years back. And you see that Hippocrates, he was not a student of your medical university of Athens. He was not a student of medical college of Athens. But everything regarding medical science, what he said, what he mentioned, and those are the proverbial speeches of Hippocrates. Then we learn, and still today, after 2500 years, we learn that how Hippocrates used to teach their students. So he said, first of and foremost thing is that no harm to the patient. That was his saying. First of all, you may not do any good to your patient, but don't do any harm to your patient. What a saying at the time. What a teacher he is. And that was Hippocrates. He was the son, and he learned everything from his own. In Islam, we say that we have got the prophets, and the Ohis come from Allah, and those are given to the prophet. And the prophet speaks in the light of those Ohi. But here, some people, along with that, they are not like the prophet, but they are the real knowledgeable person. What Allah put the knowledge on them, and they become the real father of medicine, father of medical science. So the medical science, if you go for evolution, you find that everything started with medicine. Then they found that you need some surgical intervention. So surgical branch came out, and from surgery, they found they require your orthopedic treatment. They require your renal treatment. They require eye treatment, ENT treatment. So the surgery part was there. And in medicine, and then gradually was divided. And then they found that, okay, there are pediatricians. And the pediatricians took care of the children. And also, we found a special thing that the mothers. So mothers, they can have your problems during pregnancy, without pregnancy. So gynecology was there, medical gynecology and surgical gynecology. So this is the evolution, and you see that
For that reason, the whole medical science, what Hippocrates made at the time, so gradually they were thinking of initially there was no preventive type of treatment. There was only curative type of treatment. And there was no pharmaceutical industry. So all locally made your drugs were put on the patient and started learning about your using the nature to cure the patients. So that was a time when people, and before Hippocrates, there were some traditional healers, traditional doctors. They used to treat the patients with your local remedy. And another thing I want to mention about Hippocrates, that he said, where there is love of medicine, medicines mean medical science, where there is love for medicine, there is love for humanity. There is love for humanity. That means that you have to dedicate your life learning medicine. It means you dedicate your life for humanity. You think of a human being that he is another person like you. So that is another point. You have to consider that for humanity you are working. No other profession is like that. No other profession requires thinking of your humanity. But everybody is working for the human being. But the thing is that the question of humanity comes when you are a doctor. Next question is that as a teacher, when I start teaching my students in third year, I take the first class and I teach the students during third year very regularly because the third year is the beginning and I love to teach the third year students. Then I say that these are the beginners. If you can make a good impression of the subject on the very first time, they will learn more quickly. So I give my fourth year class to my associate professor and my fifth year class to my register and assistant professor. So that is my way of taking class in the clinical side. That I take the classes of third year. But unfortunately, before you were in the third year and your earlier batch, K76 in the third year, I could not attend your classes. Otherwise, the beginning of your medical learning with the patient would be taught by me. That is being done for long 30 years throughout my career. I take the classes for third year. I teach them from the very first day. And what I teach, I teach about the history taking. I teach about what to be examined and how to be examined, the patient, and as a clinical student, what type of history you have to take and how that is to be done. And all the time, your kind attention to the patient's every spoken word should be there so that you can listen to your patient very clearly. And you just listen, you talk around that, and you can find that you are getting the diagnosis. And even another more important thing is that even after a good consultation, the patient may just need only your consultation and your counseling, may not need any type of your medicine or any other intervention. That is a very important thing. For that reason, Hippocrates again said, you just listen to your patient. The patient will give you the diagnosis and your treatment will be very easy. But today in modern era, what we find, the doctors are very busy. They don't want to spare much time for a single patient. So just immediately talk to the patient for a few seconds and then, they calls the next patient. But that should not be the picture. A doctor should give adequate time to every patient. And I will say another important thing you have to remember throughout your life. Two important things are there. One is your sympathy, one is your empathy. Empathy. Sympathy is, that what you show to every other person. When you two friends are sitting together, so whenever needed, you can show your sympathy. When there is a poor man begging on the street, you can show the sympathy. But a doctor should not show sympathy only. Sympathy, well, you are sympathetic, but the empathy. That is the way you could feel if you have a trouble in your heart, in your mind, the same way you have to think of your patient.
That is called empathy. So always try to practice this empathy in your future life. Give adequate time to your patient, show empathy, and then try to say, okay, I am your doctor. I like to make a good diagnosis and I like to give you a treatment. And finally, I will say, as a doctor, as a student of medical science, you have to learn adequately what the curriculum is, but the curriculum is not the whole thing. You have to learn very importantly that how to become a very good human being. For that reason, you have to know your country, you have to know your people, you have to know the surrounding, the all the developments, and also very important, you have to have a very good sound idea on medical ethics. Very importantly, you learn all these things, and definitely our teachers are capable enough. They will teach you all these things. So when you are in the classroom, you talk to your teacher and you try to learn the stories of life. In Bengali, we call it Jiboner Golpo. So you try to listen to your teacher. You ask your teacher, sir, what your experience is about this situation, what we should do. If the teacher wants to describe and he starts describing, and then the teacher will also find that how difficult the life was when he or she was a student like you. So definitely he or she will not try to make your life difficult. He or she will help you to make your life more, easier, smooth and soothing, comfortable. So that is a point. So the teacher should give time for the students that they can discuss in an interactive way. Finally, the thing what I want to mention, the way you showed your respect and love to the institution, to your profession, to us, and truly speaking, there is no language to express that how the students express. If you could be very familiar to me, if you could be very, my students in third year, fourth year, fifth year, that could be another picture. But you just met me once or twice, and I talked to you. I tried to say that you are my students, my respect for the students, my, the sincerity for the students, my prayers for the students, my good wishes for the students, all the things will go till I live in the world. It means what? All over all the years, as a teacher, I tried to be a very good friend of my students. I tried to say, I am not your master, I am your teacher. I am your friend. A friendly relationship should be there. Whatever you think, you can talk to me. And I like to see that the students are making humors in my class. Very witty students, they can talk in very different senses, and I always prefer those type of your talking. I know that a teacher never retires. That will be the same story for me. I will never retire. I will have to teach the students maybe in a different scenario, but I have to continue teaching. So when you will be a teacher, so remain a teacher throughout your life, and you try to love your students. And I know that I have got here many of the foreign students, and a foreigner student, she came here, she joined in the class during this COVID session, and she went, but she put her impression. What she wrote, I will remember all my coming days. That is the feeling of a student for a teacher. On many occasions, the teachers they talk, but he doesn't remain aware that the students understand everything. And I was so happy that my concern was felt by my student. That is the
reason I'm so happy. And I'm very happy. And this happy moment will be there. It will be cherished throughout my life. And I will remember when I'm in laser that my students thought of me like this. They presented, and we had a very good communication in a meeting. And for you, I will say, for a person, the best possible asset is the parents and your health. So best possible assets, they are to be on occasion, they are determined in a wrong way. Some people think of your some, you know, this type of your bodily things, but I don't prefer. I say two things are very much needed. One is your parents, other is your health. Take care of both of them till you survive, till you live, till you take your breaths. Because once these are lost, they will not come back. It is very difficult. So whenever you get the opportunity, try to serve your parents and try to take care of your health. And this COVID era, how long it will be there in the world, we are not very sure. But it has taught us so many things, that don't ask for so many things in your life. You don't need so many things. Surviving is the best possible wish a man can make. Every morning, when I wake up, I start my morning prayer. Then I say, thank you very much, Allah, because I'm surviving today. I'm seeing the new sun today. And I'll be doing my work today throughout the day. Then I will go to sleep. And I know that if you are very kind, then again tomorrow I'll be waking and I will find a new day. That is my prayer at this moment. I don't need anything now. So you will also have to understand the philosophy of life, and definitely the coronavirus will change our future direction, but our learning and the pursuit for knowledge will be persisting throughout the whole life. Wherever you are, that pursuance of your knowledge is the most important thing. You try to learn as much as possible whenever you go. You are in the street, you are in the house, you are in the classroom, wherever you are, you try to learn as many things as possible. Finally, I will say, স্যার একটা কবিতা বলেন স্যার, একটা কবিতা শুনতে চাই স্যার। ওরা বলছে ওরা বলেন, আমি বলছি স্যার, আপনি শোনাবেন স্যার। ওকে, আচ্ছা, আমার এখানে বাঙালি ছাত্ররাই বেশি রয়েছে, বিদেশিরা রয়েছে, কিন্তু আমি কবিতাটি বাংলায় বলবো। কদিন আগে ম্যাডাম যখন বলছিলেন বিদায়ের কথা, আমি বলেছিলাম বিদায় বলতে নেই। তো আজকে আমার ছাত্রদের বলি, আচ্ছা আমি একটু বলছি, এটা একটু বন্ধ রাখো, আমি একটু বলি। আচ্ছা, সকালবেলা তো সকালই হয়, বিকেল বেলা বিকেল হয়। সকালবেলা আমরা ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখি, বাগানে অনেক রঙে ফুটে থাকে। তারপর ছোট্ট শিশির বিন্দু, এই ফুলের উপর শিশির বিন্দু সকালবেলা নতুন জীবন দেয়, নতুন অক্সিজেন দেয়, বেঁচে থাকার আশ্বাস দেয়। আমার ছাত্ররা হচ্ছে আমার বাগানের সেই ছোট্ট ছোট্ট ফুলের কুড়িগুলো, যার উপর শ্বেত শুভ্র কুয়াশাগুলো আজকে নতুন রূপ দিল। এই আমার ছোট্ট কুড়িগুলোকে আমি আমার দু হাতের মুঠোবদ্ধ করে আমি রেখে দেবো অনন্তকাল, এবং আমি দেখব তাদের উপরে যেন এই ছোট্ট কুয়াশার বিন্দুগুলো সতেজ থাকে। আমি প্রকৃতিকে বলবো, আমার এই ছোট্ট ফুলের কুড়িগুলো অনেক অনেক দিন যেন ফুলের কুড়ির মতো থাকে, এবং তাদের রং রূপ সুধায় এ প্রকৃতি যেন আমোদিত হয় এবং বলতে থাকে, আমরা প্রকৃতির সন্তান, আমরা প্রকৃতির কাছ থেকে নির্যাস পেয়েছি,
আমাদের ভেতরে কাজ করে এই প্রকৃতির চন্দ্র সূর্যের তারা, এই প্রকৃতির থেকে নেওয়া বাতাস আমরা শুষে নেই, এখান থেকে মাটি থেকে অনেক খাবার। তারপরেও আমরা ভালোবাসি প্রকৃতিকে, আমরা অন্যের জন্য ফুটে থাকি। আমার ছোট্ট এই যে ছাত্ররা, তারা হচ্ছে সেই ফুলের কুঁড়ি, যারা ফুলের কুঁড়ির মতো আগামী দিনে যে বলবে আমরা আমাদের জন্য শুধু নয়, তোমরা বিমোহিত হয়েছ আমাদের দেখে, কিন্তু আমরা ফুটেছি তোমাদের জন্য, তোমাদের মোহিত করতে, তোমাদের মনটাকে ভালো করতে, তোমাদের মনের ভেতরে কলুষতাকে আমরা দূরে সরিয়ে রাখতে চাই, তোমাদের ভেতরে যে কঠিনতা রয়েছে সেই কাঠিন্যকে আমরা সরিয়ে দিতে চাই, তোমাদের ভেতরে যে দুঃখবোধ তোমাদেরকে হতাশ করে, আমরা আমাদের সেই ফুলের কুঁড়ির শুভ্রতা দিয়ে তোমাদের ভেতরের হতাশাকে আমরা নিংড়ে ফেলে দিতে চাই। আমরা দেখাতে চাই তোমাদের দু চোখের ভেতরে সেই স্বপ্ন, যে স্বপ্ন দেখে তোমরা বুঝতে পারবে আগামী দিনে কেমন করে মানুষ হতে হয়, কেমন করে বলতে হয় যে তুমি আমার আপন, তুমি আমার সেই ছোট্ট সন্তান, তুমি আমার কলির মতো ফুটে একদিন আমার চাইতে আরো বড় উজ্জ্বল ফুলের মতো হবে, অনেক অনেক বড় তোমার আলো হবে, তোমার রঙের রূপের ছটায় এই পৃথিবী বিমোহিত হয়ে বলবে এই তো সেই ছাত্র, যে ছাত্র মানুষের জন্য ফুটেছে, মানুষের জন্য করেছে। তোমরা আমার সেই সন্তান, তোমরা আমার সেই ছোট্ট কুড়ি, তোমাদের জন্য আমার ভালোবাসা থাকবে, কারণ তোমরা আমার চোখে সারা জীবন সেই স্বপ্ন এঁকে দিয়েছো, যেই স্বপ্ন আমাকে পথ চলতে শিখিয়েছে, আমাকে পথ চিনতে শিখিয়েছে। আমার ছাত্ররাই আমার জীবনের অন্যতম ধমনীতে বিস্তার লাভ করেছিল ছোট্ট ছোট্ট রক্তকণিকা হয়ে। তোমাদের বিশুদ্ধতা আমার রক্তকণিকাকে আরো বিশুদ্ধ করেছে, তোমাদের বিশুদ্ধ পবিত্র অনুভূতি এবং তার যে পবিত্র হাসি, সেটা আমার রক্তকণিকাকে উজ্জীবিত করেছে, আমাকে বলেছে তুমি মানুষের জন্য করো। সেজন্যই আজ আমি বলতে চাই নির্দ্বিধায়, আমার ছাত্ররা আমাকে শানিত করেছে, আমাকে বিশুদ্ধ করেছে, আমাকে পবিত্র করেছে, আমাকে মানুষ করেছে এবং আমাকে পথ চলতে শিখিয়েছে। আমার আশীর্বাদ রইল তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি যাচ্ছি, তোমরা ভালো থেকো। ধন্যবাদ। Students, when our principal Khaled Khansar speaks not formally, he speaks from the heart, and that is why he is great. Maybe we never be as equal to him, but we pray for Almighty so that we can be up near to him, so that we can serve the humanity. Uh, I have nothing to more to say. It is a long time we have taken for interruption of internet, but you see how much our principal sir loves you. He has always several meetings. Instead, if keeping everything pending, he just came to you because you are waiting. So you pray for us, we pray for you, and if nothing to say, I just want to conclude this session now. Thank you very much. স্যার Thank you. হ্যাঁ আচ্ছা স্যার, ম্যাডাম বলবেন, কিছু বলেন। ম্যাডাম বলবেন? কেউ বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, হ্যাঁ বলেন। জি স্যার, স্যার আই বলেন। লাইক টু সে সামথিং। বলেন। আসসালামু আলাইকুম স্যার। অর্পণা? জি স্যার। Okay, you please continue. Assalamu alaikum, sir. I'm Arpana Singh, Gold 244 from Nepal. Sir, it's really getting hard to speak, but I have to. Sir, you were the one and only person who was there for me before my admission, after my admission. When I was tested positive, sir, every time you call me, you have boosted me up till the day I reached my home. Sir, you are father figure and a great mentor for me. You are the best person I have ever met in my life. Sir, we are sure that we could not get any replacement for you. Yeah. You will be remembered for your guidance, leadership approach, and friendly behavior. Thank you, my dear. Sir, it's
We are inspired by you every day. It's really hard to wave a goodbye with our heavy hearts. Sir, we have learned honesty, integrity, and good behavior from you. We will miss you, sir. Thank you. I will also miss it. But if I get the opportunity, whenever there will be, my opportunity, I will try to come to meet you here. And definitely there will be a scope when there is the feeling from the heart, there is no obstacle in the world that can obstruct you. And to my students, I will always come. And if I get that, opportunity, I will be with you. So when you come to the third year class, definitely I'll be there and I will try to take a class at that time. Definitely, if I leave at that student time, I have to leave a person. But your feeling, it was so extraordinary. The way you expressed your feeling, I feel that a student, when he or she feels like this was okay, and so thank you very much. Truly speaking, I can't. It would not have been possible to talk for a long period of time in such a situation. But as because it is the last day, I got this type of your opportunity. So I have to talk. But all the time with a heavy heart and heavy mind and tears in my eyes. So, so ঠিক আছে, uh, now we just want to end because sir has so many duties and works to do. So thank you all. Just when ending the session, and Sir. we all pray for you, and you also pray for us. Thank you all. আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum. We will miss you, sir. থ্যাংক ইউ। সবাই স্যারের জন্য দোয়া করবেন। আবার সবাই আমাদের সবার জন্য দোয়া করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. Assalamu আসসালামু alaikum. আলাইকুম স্যার। দোয়া করবেন স্যার আমাদের জন্য। আসসালামু আলাইকুম। Walaikum salam. Assalamu alaikum, sir. স্যার দোয়া আসসালামু করবেন আলাইকুম আমাদের স্যার। জন্য স্যার। স্যার আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।